হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণীর ভূগোলের বিষয়ের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 1199 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 13 অর্থাৎ 13 এর যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 থেকে মহাদেশ হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে। অপশন গয়ে নুনাটাক্স। 1.2 মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটি হল। অপশন ঘয়ে গৌর। 1.3 থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। অপশন ক্ষয়ে টুইস্টার। 1.4 থেকে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে 1 ডিগ্রি অক্ষাংশে তফাতে উত্তাপ কমতে থাকে। অপশন কয়ে 0.28 ডিগ্রি সেলসিয়াস। 1.5 থেকে পৃথিবী ও চন্দ্রের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় তাকে বলে। অপশন গয়ে অ্যাপোজি। 1.6 থেকে পৃথিবীর মোট আয়তনের জলভাগের দ্বারা আবৃত অংশ প্রায়। অপশন গয়ে 71%। 1.7 থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়। অপশন কয়ে 1986 সালে। 1.8 থেকে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হল। অপশন ক্ষয়ে 1953 সালে। 1.9 থেকে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল। অপশন ঘয়ে আরাবল্লী। 1.10 থেকে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল। অপশন কয়ে কূপ ও নলকূপ। 1.11 থেকে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। অপশন কয়ে ইক্ষু চাষে। 1.12 থেকে একটি ভারসমান শিল্পের পণ্যসূচক এর মান হবে। অপশন গয়ে গ্রেটার দেন 1। তারপর 1.13 থেকে ভারতের হাইটেক সিটি বলা হয়। অপশন গয়ে হায়দ্রাবাদকে। 1.14 থেকে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ডিগ্রি সি টপ মানচিত্রে আরেব হল 1:2। অপশন ক্ষয়ে 1:2.5 লাখ। বিভাগ ক্ষয়ে 2 এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 থেকে আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। শুদ্ধ। 2.2 থেকে বারখান ভেঙে শিববালিয়ারি সৃষ্টি হয়। শুদ্ধ। 2.3 থেকে স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়। শুদ্ধ। 2.4 থেকে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। অশুদ্ধ, এটা ক্রান্তীয় অঞ্চলে হবে। ক্রান্তীয় অঞ্চলে। 2.5 দাগে হায়দ্রাবাদ হ্রদের শহরের নাম হায়দ্রাবাদ হ্রদের শহর নামে পরিচিত। শুদ্ধ। 2.6 থেকে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জীববৈচিত্র্য সর্বাধিক। শুদ্ধ। 2.7 থেকে লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। অশুদ্ধ। উষ্ণ স্থানীয় বায়ু। উষ্ণ শুষ্ক বায়ু। 2.2 থেকে উপযুক্ত শব্দবর্ষীয় শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.1 থেকে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে। বা নরম্যাল ল্যাপসেট বলে। রেড বলে। 2.2 থেকে আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশে প্রকাশ করা হয়। অক্টাসে প্রকাশ করা হয়। 2.3 থেকে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। ই বর্জ্য। তারপর 2.4 থেকে বা ইলেকট্রনিক্স বর্জ্য, সেই একই কথা। আচ্ছা, 2.4 থেকে সিয়াচেন হিমবাহ ড্যাশ পর্বত শ্রেণীতে অবস্থিত। কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। 2.5 থেকে মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম ড্যাশ লোকটাক।
2006 থেকে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল ড্যাশ কার্পাস বয়ন শিল্প। শিল্প 2007 থেকে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র সেন্সর নামক যন্ত্র। 2003 থেকে একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো 6টি। 2003 বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলে? ড্রামলিনকে বলে। 2003 থেকে এল নিনো কথার অর্থ কি? শিশু খ্রিস্ট। তার 2003 থেকে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। 2004 থেকে চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ওঠে? অ্যাপোজি অবস্থানের সময়। অ্যাপোজি অবস্থানের সময়। তারপরে 2.35 থেকে ভারতে কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? কলকাতা। 2.36 থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলিতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? ঝুম চাষ। এদিকে একটু লিখে দিচ্ছি ঝুম চাষ বলে। ঝুম চাষ। 2.3 কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন। লাইন। 2.3 থেকে কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তার 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 2.4 প্লাবন ভূমি, 3 স্বাভাবিক বাঁধ। 2.4 ইউট্রিফিকেশন, 4 নম্বরে জলজ প্রাণীর মৃত্যু। 2.4 চিকমাগালুর, 2 কফি গবেষণা কেন্দ্র। 2.4 ভিভ গায়র, 1 তড়িৎ চুম্বকীয় বর্ণালী। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 পর্যায়নের সংজ্ঞা দাও। 1876 খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট ক্ষয়চক্রের আলোচনার সময় প্রথম গ্রেড শব্দটি কথাটি ব্যবহার করেন। চেম্বারলিন ও সলিসবেরি প্রথম গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। তাদের মধ্যে বহির্জাত প্রক্রিয়া সমূহের একত্রে ক্ষয় ও সঞ্চয়কার্য দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। অন্যভাবে বলা যায় পর্যায়ন হল অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়ার সমন্বিত রূপ। বৈশিষ্ট্য: অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় ও পর্যায়ন প্রক্রিয়া শুরু হয়, ক্ষয়ভূত অংশ স্থানান্তর হতে শুরু করে। আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ভূত পদার্থ সঞ্চিত হয়, ভূমিরূপ ভারসাম্যযুক্ত সুষম ঢালে পরিণত হয়। অথবা মোরেন কি, এটি কোথায় সৃষ্টি হয়? মোরেন একটি প্রাচীন ফরাসি শব্দ যার অর্থ মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। সংজ্ঞা: উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। উদাহরণ: তিস্তা নদীর উৎস অববাহিকা লাচেন ও লাচুন অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা দেখা যায়। 3.2 সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখ। সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার। সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের হিসেবে দেখানো হয়। সাধারণত স্থলভাগের উপর সমচাপ রেখাগুলি আঁকাবাঁকাভাবে ভাবে বিস্তৃত হয় এবং জলভাগের উপর প্রায় সমান্তরালে বিস্তৃত হয়। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না। সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঘনসন্নিবিষ্ট সমচাপ রেখা অর্থ হল বায়ু প্রবাহের গতিবেগের প্রাবল্য। অথবা মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন?
পৃথিবী সাপেক্ষে চন্দ্র ও সূর্যের অবস্থানগত বৈচিত্র্যের জন্য পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তির তারতম্য ঘটে থাকে। এই জন্য অমাবস্যা পূর্ণিমা তিথিতে সৃষ্ট ভরা জোয়ার ষষ্ঠীতে কৃষ্ণ ও শুক্লপক্ষ অষ্টমী তিথিতে সৃষ্ট মরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষা বেশি হয়। ভরা জোয়ারের জলস্ফীতি বেশি হওয়ার কারণ অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকায় উভয়ের মিলিত আকর্ষণ বল একই স্থানে সহযোগী হয়, ফলে জোয়ারের সময় সর্বাধিক জলস্ফীতি ঘটে। পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে এই সরলরেখা অবস্থান করে, ফলে পৃথিবীর একদিকে চাঁদের আকর্ষণে যেমন প্রবল জোয়ারের সৃষ্টি হয়, তেমনি অপরদিকে সূর্যের আকর্ষণে জোয়ারের প্রবল বৃদ্ধি পায়। মরা জোয়ারের জলস্ফীতি কম হওয়ার কারণ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে, ফলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে ও বিরোধীভাবে কার্যকরী হয়, ফলে এই দুই সমুদ্রে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয়। 3.3 ম্যানিওর পিট কি? গ্রামাঞ্চলে বর্জ্য পদার্থের সংগ্রহ ও নির্বিষীকরণ পদ্ধতির সুবিধা না থাকার কারণে বর্জ্য পদার্থ যত্রতত্র ফেলার ফলে মাটি, জল, বায়ু দূষণ ঘটে। এই সমস্যার একটি অসন্তোষজনক সমাধান হল ম্যানিওর পিট। এই পদ্ধতিতে প্রথমে বাড়ির আশেপাশে একটি গর্ত খোঁড়া হয় এবং গৃহস্থালির সমস্ত বর্জ্য পদার্থ একই গর্তে বহুদিন ধরে সঞ্চয় করা হয়। গর্তটি বর্জ্য পদার্থ পূর্ণ হলে তা মাটি দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয়। এই সময় অপর একটি গর্ত খুঁড়ে সেখানে বর্জ্য পদার্থ সঞ্চয় করা হয়। ঢাকা দেওয়ার 5 থেকে 6 মাস পরে গর্তের বর্জ্য পদার্থগুলি জৈব সারে পরিণত হয়। এই সার কৃষিকাজে ব্যবহার করা হয়। অথবা বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? ফাঁকা জমি বা জমিতে গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে। এতে বর্জ্য পদার্থ ধীরে ধীরে বিশ্লেষিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। 3.4 থেকে ধাপ চাষের সংজ্ঞা দাও। পাহাড়ি অঞ্চলে কয়েকটি ভাগে ঢাল কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজে ধাপ চাষ বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। প্রকার: ধাপ চাষ বিভিন্ন প্রকারের হয়: বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান। অথবা ম্যানগ্রোভ অরণ্য কি? সমুদ্র উপকূলের বিশেষত নদী মোহনার লবণাক্ত কাদাময় মাটিতে শ্বাসমূল, ঠেসমূল বিশিষ্ট এক বিশেষ ধরনের চিরসবুজ উদ্ভিদের অরণ্য দেখা যায়, যা ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন। 3.5 দাগে অনুসারী শিল্প কাকে বলে? কোন বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। উদাহরণ: পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি শিটকে ব্যবহার করে বহু প্রকার প্লাস্টিক, যেমন চেয়ার, টেবিল, বালতি, মগ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। অথবা পোতাশ্রয় বলতে কি বোঝো? পোত অর্থাৎ জাহাজের আশ্রয়স্থল হল পোতাশ্রয়। বন্দরের যে অংশে জাহাজগুলি নিরাপদে আশ্রয় নেয়, পণ্য বোঝায় বা খালাস করে এবং জাহাজ মেরামতের কাজ সম্পন্ন করে তাকে পোতাশ্রয় বলে। শ্রেণীবিভাগ: পোতাশ্রয় 2 প্রকার, যথা স্বাভাবিক পোতাশ্রয় অর্থাৎ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গভীর পোতাশ্রয় এবং কৃত্রিম পোতাশ্রয় অর্থাৎ মানুষের প্রচেষ্টায় কৃত্রিম উপায়ে তৈরি পোতাশ্রয়। উদাহরণ: মুম্বাই, কান্ডালা, বিশাখাপত্তনমের পোতাশ্রয় স্বাভাবিক প্রকৃতির, অন্যদিকে চেন্নাই, কলকাতা বন্দরের পোতাশ্রয় কৃত্রিম প্রকৃতির। 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর বা পৃথিবীর কোনো অংশের আলোক, অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোক চিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বলে। অথবা রিমোট সেন্সিং এর প্ল্যাটফর্ম কি ও কয় প্রকার? যে স্থান থেকে পৃথিবী পৃষ্ঠে চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। শ্রেণীবিভাগ: প্ল্যাটফর্ম মূলত 3 প্রকার, যথা ভূপৃষ্ঠস্থ প্ল্যাটফর্ম। এই ধরনের প্ল্যাটফর্ম ভূমির সঙ্গে সম্পর্কিত এবং ভূমির উপর থেকে পৃথিবী পৃষ্ঠে চিত্র সংগ্রহ করা হয়, উদাহরণ রেডার, ট্রিপড ইত্যাদি। বায়ুস্থিত প্ল্যাটফর্ম: ভূপৃষ্ঠ থেকে 160 কিমির মধ্যে বায়ুমণ্ডলের যে কোনো স্থান থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলা হয়, উদাহরণ বেলুন, বিমান, হেলিকপ্টার। মহাকাশীয় প্ল্যাটফর্ম: ভূপৃষ্ঠ থেকে 60 কিমি এর ঊর্ধ্বে কোনো স্থান থেকে কৃত্রিম উপগ্রহের দ্বারা পৃথিবী পৃষ্ঠের চিত্র সংগৃহীত হয়, উদাহরণ কৃত্রিম উপগ্রহ। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। 4.1 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
লক্ষ্য করো গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য। তোমরা এখানে 3 থেকে 4টি, কমপক্ষে 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। আমি এখানে 7টা পার্থক্য তোমাদের দেখালাম, তোমরা যে কোনো 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। অথবা বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের সরাসরি সম্পর্ক। 1 নম্বর এখানে যে উষ্ণ বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক উদাহরণ দেওয়া আছে। তারপরে দেওয়া আছে, লক্ষ্য করো তোমরা, পুরোটা দেখাচ্ছে আমি প্রশ্ন উত্তরটি। তারপর শীতল বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। তবে উদাহরণ দেওয়া আছে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের সম্পর্কে জলীয় বাষ্পের প্রভাব। যে উদাহরণ, বর্ষাকালে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে বলে বায়ুর চাপ কম থাকে, এত দূর লিখবে। 4.2 থেকে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করো। বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা নিম্নলিখিত। আমি এখানে তোমাদের যে কম বর্জ্য উৎপাদন, বর্জ্য পৃথকীকরণ, উপযুক্ত স্থানে বর্জ্য সংগ্রহ, বর্জ্যের উপযোগিতা বৃদ্ধি, কম্পোস্ট সার তৈরি, জনসচেতনতা বৃদ্ধি, আমি মোট তোমাদের 6টি পয়েন্ট দেখালাম, তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখবে। ওকে। অথবা বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝো? প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। পুনর্ব্যবহার, পুনরাবর্তন ও পুনর্নবীকরণ, লাস্টে প্রত্যাখ্যান রয়েছে। যেমন নিম্নমানের পলিথিন বা ক্যারি ব্যাগ, এতদূর পর্যন্ত লিখবে। 4.3 দেখে দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী কেন? এখানে ভারতের অধিকাংশ প্রধান নদী লিখেছে, তো এখানে তোমরা লিখবে ভারতের দক্ষিণ ভারতের অধিকাংশ প্রধান নদী যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সহ তাদের বিভিন্ন উপনদীগুলি পূর্ব বাহিনী। কারণ এটা একটু তোমরা ঠিকঠাক লিখে নিবে। দক্ষিণ ভারতের অধিকাংশ প্রধান নদী যেমন, গঙ্গাটা দেবে না, লিখবে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সহ তাদের বিভিন্ন উপনদীগুলি পূর্ব বাহিনী কারণ দিয়ে ভূমির ঢাল লিখবে। গঙ্গা নদীর নামটা তুলবে না, অন্য নাম দিয়ে লিখবে। যে এখানে উদাহরণ গঙ্গা নদী না লিখে এখানে তোমরা লিখবে মহানদী, গোদাবরী লিখে নদীগুলি পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, এটা লিখবে। ডেকান ট্র্যাপের অবস্থান লিখবে, আর জলবিভাজিকার অবস্থান লিখে এতদূর লিখবে। অথবা ধান ও চা চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশে যে কোনো 3টি পার্থক্য লেখো। তোমরা এটা পাঠ্য বই থেকে করে নিবে, সুন্দর করে দেওয়া আছে। ধান ও চাষ, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। দাও, ধান চাষের উষ্ণতা কত লাগে, বৃষ্টিপাত কত লাগে এবং মৃত্তিকা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা উষ্ণতা দিয়ে শুরু করবে। ধান চাষের জন্য উষ্ণতা গড়ে 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতা ধান চাষ হয়। এখানে 15 ডিগ্রি উষ্ণতাতে শীতকালে বোরো ধানের চাষ হয়। চা চাষের উষ্ণতা গড়ে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চা চাষ হয়ে থাকে। ধান চাষে বৃষ্টিপাত দেখো, ধান উৎপাদনে গড়ে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত দরকার। চারা গাছ বড় হওয়ার সময় কমপক্ষে 15 সেমি বৃষ্টিপাত দরকার। ধান গাছে প্রচুর জলের দরকার হয় বলে এটি তৃষ্ণার্ত ফসল, তবে ধান পাকা ও কাটার সময় বৃষ্টি ক্ষতি করে। চা চাষে বৃষ্টিপাত, চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, গড়ে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত এই চাষের পক্ষে আদর্শ। মাটি, নদী উপত্যকায় উর্বর পলি মাটি, দোআঁশ এঁটেল বেলে মাটি ধান চাষের আদর্শ। জমিতে জল জমে থাকা ধান চাষের পক্ষে ভালো বলেই নিচে অপ্রবেশক কাদামাটির স্তর থাকা ভালো। চা চাষের মৃত্তিকা, অম্লধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি চা চাষের পক্ষে বেশ উপযোগী। ফসফরাস ও পটাশ মিশ্রিত পার্বত্য মৃত্তিকাতেও চা চাষ করা হয়। এভাবে তোমরা পার্থক্যটি তুলে ধরবে। 4.4 থেকে উপগ্রহ চিত্রে শ্রেণীবিভাগ করো। প্রথমে কাকে বলবে উপগ্রহ চিত্র কাকে বলে, তারপরে শ্রেণীবিভাগটা দেবে। এই যে উপগ্রহ চিত্র শ্রেণীবিভাগ, 1 নম্বরে দৃশ্যমান উপগ্রহ চিত্র, তারপর 2 নম্বরে অবলোহিত উপগ্রহ চিত্র, মাইক্রোওয়েভ উপগ্রহ চিত্র, আর 4 নম্বরে চ্যানেল 3 উপগ্রহ চিত্র দিয়ে জলীয় বাষ্পের বিন্যাস বিশ্লেষণ করা হয়, এতদূর লিখবে।
অথবা উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো। দেখো প্রশ্নটি 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরটি দেখো। সম্পদ নিরীক্ষণ 1 নম্বর, 2 নম্বরে আবহাওয়া পূর্বাভাস, তারপরে কৃষি ক্ষেত্রে ব্যবহার, তারপরে ভূমি ব্যবহার ও মানচিত্র প্রস্তুত। এছাড়া রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্রতিরক্ষা উদ্দেশ্য, গবেষণা, মৎস্য ক্ষেত্রের অবস্থান নির্ণয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, জনপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। মোট তোমাদের আমি 10টি ব্যবহার দেখালাম, তোমরা যে কোনো 3টি বলেছি, যেহেতু তোমরা 3টি তুলে ধরবে। বিভাগ 5 দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। 2 দাগের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটির। আচ্ছা, এবার দেখো সার্ক বা করি দেখাচ্ছি তোমাদের। সংজ্ঞা, গঠন, তারপরে হিমশিরা বা এরিটি, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো পিরামিড চূড়া, তারপরে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, উদাহরণ দেওয়া হচ্ছে। দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োসেমিতে উপত্যকা, রয়েছে ইউ আকৃতির উপত্যকা। তারপরে ঝুলন্ত উপত্যকা, উদাহরণ দেওয়া আছে। কর্তিত স্পার, রসেমতানের গঠন, বৈশিষ্ট্য, ক্র্যাগ অ্যান্ড টেল, সংজ্ঞা, গঠন, বৈশিষ্ট্য, ফিয়র্ড। এই যে 9টি ভূমিরূপ দেখালাম, তোমরা তার মধ্যে মেন 5টি ভূমিরূপ দেখাবে। কি কি? ফিয়র্ড দেখাবে, লিখবে, ক্র্যাগ অ্যান্ড টেল লিখবে, রসেমতানে লিখবে, ঝুলন্ত উপত্যকা লিখবে, আর একটা হচ্ছে সার্ক বা করি লিখবে। এই 5টি ভূমিরূপ তুলে ধরার চেষ্টা করবে। ওকে, এই যে 5 দাগে মোট 8টি বড় প্রশ্ন রয়েছে। এই 8টি বড় প্রশ্নের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, উত্তরগুলি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করেও উত্তরগুলি দেখে নিতে পারো। এছাড়া আমি বই থেকেও দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই লিখে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যেও বা ভালো রেজাল্ট করো। 5.1 দাগে সুন্দরবনের দ্বীপগুলি বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। লোহাতড়া দ্বীপ দিয়ে শুরু করছি। লোহাতড়া দ্বীপ ও তার বর্তমান অবস্থা, অবলুপ্তির কারণ। এরপরে নিউমিড দ্বীপটি লক্ষ্য করো। নিউমিড দ্বীপ ও তার বর্তমান অবস্থা, অবলুপ্তির কারণ। নিউমিড দ্বীপটির বিলুপ্তির প্রধান কারণগুলি হল, তারপরে ঘোড়ামারা দ্বীপের বর্তমান অবস্থা সম্পর্কে, ঘোড়ামারা দ্বীপ ও তার বর্তমান অবস্থা, অবস্থান, বর্তমান অবস্থা, দ্বীপের বর্তমান অবস্থার কারণ। এই খাঁড়ি অঞ্চলগুলিতে মিষ্টি জলের যোগান বাড়ে, এতদূর পর্যন্ত লিখবে। 5.3 দাগে মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর সৌরপর্দা বিনাশের অন্যতম কারণ, যুক্তি সহ ব্যাখ্যা দাও। প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ ওজোন স্তর বিনাশের কারণ। এই যে প্রথমে ভূমিকাটা দিবে, তারপরে তোমরা মনুষ্য সৃষ্ট কারণ দেখাতে বলছি, লিখতে বলছি, আমি দেখাচ্ছি। এই যে মনুষ্য সৃষ্ট কারণ, প্রথমে ক্লোরোফ্লোর কার্বন, তারপরে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, হ্যালোন, সালফার কণা দিয়ে, এছাড়াও মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড প্রভৃতি মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে ওজোন স্তরের বিনাশ ঘটছে বা পৃথিবীর সৌরপর্দার বিনাশ ঘটেছে, এতদূর লিখবে। 5.4 দাগে পৃথিবী ও চন্দ্রের মধ্যে দূরত্ব ও অবস্থানের তারতম্যের কারণে জোয়ার ও ভাটার কি পরিবর্তন লক্ষ্য করা যায়, চিত্রসহ লেখো। এটা তোমরা গৌতম মল্লিকের সহায়িকা বইতে 57 নম্বর পেজের 12 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে বলছি। বুঝতে পেরেছ?
গৌতম মল্লিকের সহায়িকা বই। দেখাচ্ছি তোমাদের, এই যে অ্যাপোজি এবং পেরিজি জোয়ার, এটা তুলে ধরবে কারণ যেহেতু বলেছি তোমাদের চাঁদ এবং পৃথিবীর দূরত্ব। এই অ্যাপোজি জোয়ার, পেরিজি জোয়ার চাঁদ ও পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে এই জোয়ার দুটি হয়। এখান থেকে শুরু করবে, সুরেখা কমা এত দূর লেখো, তারপরে দেখাচ্ছি বাকিটা। এই যে পেরিজি জোয়ার, তার সঙ্গে তোমাদের ছবিটা দিতে হবে, যেহেতু এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছ? দিয়ে জলতলের উচ্চতা সর্বাপেক্ষা বেশি হয়, এত দূর লিখবে। 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 সময় ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এই যে 7 নম্বর প্রশ্নটি এবং উত্তরটি লক্ষ্য করো। অনুকূল প্রভাব কৃষিকাজ, পশুপালন, সেচ, জলবিদ্যুৎ, কৃষিভিত্তিক শিল্প, অরণ্য সম্পদ, অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা বিকাশ। এই যে প্রতিকূল প্রভাব বন্যা ও খরা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, এছাড়াও পর্যটন শিল্প, খনিজ সম্পদ, গৃহ নির্মাণের উপরও মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করে, এত দূর লিখবে। 5.2 দাগে উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য লেখো। এই যে হিমালয়, এখান থেকে লেখা শুরু। পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমালয় উত্তর থেকে দক্ষিণে 4টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, যথা, এবার পরপর লেখা শুরু করো। ট্রান্সভার্টিস হিমালয়। বৈশিষ্ট্য দেখাচ্ছি তোমাদের, তারপরে হিমাদ্রি বা গ্রেট হিমালয়, তার বৈশিষ্ট্য। এরপরে রয়েছে হিমাচল হিমালয়, বৈশিষ্ট্য রয়েছে, লক্ষ্য করো, এটা স্ক্রিনশট মারো, এদিকে একটু দেখাচ্ছি। তারপরে শিবালিক হিমালয়, বৈশিষ্ট্য লক্ষ্য করো। কারাক্রম তুলে ধরতে হবে না তোমাদের, এতদূর লিখবে। অরণ্যাবৃত স্যাঁতস্যাঁত অঞ্চল হল তরাই, এতদূর লিখবে। 5.2 ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশ আলোচনা করো। এই যে ভারতের অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। দেখাচ্ছি তোমাদের, লোহা ও ইস্পাতের প্রাচুর্য, কয়লার পর্যাপ্ত যোগান অনুসারে শিল্পের সান্নিধ্য, সুলভ শ্রমিক, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ ও দক্ষ শ্রমিক, পর্যাপ্ত মূলধন চাহিদা লিখে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এতদূর লিখবে। বৃদ্ধি পেয়ে চলেছে, এতদূর লিখবে। তারপর 5.2 দাগে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি 3টি সমস্যা উল্লেখ করো। এই যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখো। এখান থেকে শুরু করবে, ভারতীয় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ থেকে শুরু করবে, দিয়ে বাসস্থানের সমস্যা, মাথাপিছু আয়ের হ্রাস, দারিদ্রতা বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, অপরাধ প্রবণতা বৃদ্ধি, শিক্ষা সমস্যা, চিকিৎসা সমস্যা, সঞ্চয় পরিমাণ হ্রাস, প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন, দিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এতদূর লিখবে। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6 সময় কি রয়েছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। লক্ষ্য করো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল দেখাচ্ছে এটা। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। 6.1 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ব্র্যাকেটে লাদাখ, লাদাখ। 6.2 রয়েছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতটি লক্ষ্য করো। আরাবল্লী পর্বত। 2 বল্লী পর্বত, আরাবল্লী পর্বত। 6.3 ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। এখানটায় এই যে লোকটাক হ্রদ কালো করে দিলাম, লিখবে ভারতের
বৃহত্তম সাধু জলের হ্রদ ব্যাকেটে লোকটাক 6.3। 6.4 রয়েছে ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। লক্ষ্য করো, ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল দেখাচ্ছি, এটা ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। আমি একটু বাইরে লিখে দিচ্ছি, এটা 6.4 ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। 6.5 ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল লক্ষ্য করো, এটা হচ্ছে ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। 6.5 আছে ভারতের লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। 6.6 ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল। লক্ষ্য করো, ভারতের পর্ণমোচী অরণ্য উদ্ভিদ অঞ্চল, এটা 6.6 ভারতের পর্ণমোচী বৃক্ষের অরণ্য। 6.7 উত্তর ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। লক্ষ্য করো, উত্তর ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল লিখো 6.7 উত্তর ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। 6.8 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। 6.8 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য। ভারতের বৃহত্তম জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে বিহার। আমি দেখাচ্ছি এখান থেকে, এই যে বিহার হবে ভারতের বৃহত্তম জনঘনত্বযুক্ত রাজ্য। আমি এখানে লিখছি না কিছু, এটা হচ্ছে ভারতের বৃহত্তম জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে বিহার, বলে দিলাম। লাস্ট আরেকটি রয়েছে 6.7 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আমি ওইটা লিখছি না, শুধু 6.10 লিখে দিচ্ছি 10। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।